বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন সাউথ ইস্ট ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এবং সাউথ ইস্ট ব্যাংক পিএলসির পরিচালক এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আর আমার ডানে রয়েছেন মিস্টার আব্দুল হক, ব্যবসায়ী নেতা। আপনি জানেন যে এপিসিসির সাবেক পরিচালক, বর্তমানে বারবিটার প্রেসিডেন্ট, সার্ক চেম্বারের সদস্য ছিলেন, জাপান বাংলাদেশ চেম্বারেরও ছিলেন এবং এই মুহূর্তে বাংলাদেশে জাপানিজ ইনভেস্টরদেরও উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং জাপান সম্রাটের রাষ্ট্রীয় সম্মাননায় সম্মানিত একজন মানুষ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং ট্যারিফ যেহেতু আপনার বিষয় এবং দেশের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ হিসেবে এবং সরকারি প্রাক্তন কর্মকর্তা হিসেবে এই মুহূর্তে বাংলাদেশ প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র রয়েছে। বাংলাদেশে সহ অনেক দেশের উপরেই মার্কিন প্রেসিডেন্টের যে আরোপিত শুল্ক বর্ধিত হারে সেটা নিয়ে নেগোশিয়েট করবার জন্য বাংলাদেশ 1 আগস্ট পর্যন্ত সময় পেয়েছে। এর আগে যে সময় ছিল তার থেকে এক দফা, বেশ কয়েক দফা মিটিং করে, এক দফা ভিজিট করে বাংলাদেশে ফেরত এসে এই প্রথম আবার ব্যবসায়ীদেরও সাইডলাইনে রেখে আলোচনার জন্য আলোচনার সুবিধাতে নিয়ে যাওয়া হচ্ছে। সো সব মিলিয়ে আপনি কি মনে করছেন, এর ফলাফল কি হবে? মানে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভাগ্য নিয়ে, ব্যবসা বাণিজ্য রপ্তানি সব নিয়ে আমেরিকা আসলে কি হচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাছে? আমি আপনাকে শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য, এবং আপনার মাধ্যমে আপনার যে অগণিত ভক্ত এবং দর্শক শ্রোতা আছেন এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাই। আমাদের সম্মানিত আলোচক জনাব আব্দুল হক সাহেবকে ধন্যবাদ জানাই। আসলে যে প্রশ্নের আপনি অবতারণা করেছেন সেটার গভীরে যেতে গেলে আর একটু গভীরে ভাবতে হবে। ইনফ্যাক্ট আমরা আগে এই জিও ইকোনমিক একটা ওয়ার্ল্ডে বসবাস করতাম, যেখানে ফ্রি ট্রেড, WTO, আলাপ আলোচনা, সাবসিডি এসব নিয়ে যুক্তিতর্কের ভিত্তিতে তা কার ভিতরে কতটা আরোপিত হবে, কতটা রিল্যাক্সেশন করা যায়, কতটা স্পেশাল কনসিডারেশন করা যায়, স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট করা যায়, LDCর জন্য কি করা যায়, এটার কতগুলো একটা লজিক ছিল। Now we are moving towards a world which is not actually geo-economic, that is geopolitical. We are moving towards a world which is geopolitical, এবং এই জিওপলিটিক্যাল ওয়ার্ল্ডে এখন যেটা হয়েছে, আমরা 50 years back, especially from 1971 until about 2004, আমরা একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে বসবাস করতাম। সেখানে যে আমেরিকান হেজমন ওয়াজ দ্য সিঙ্গেল হেজমন বোথ ইন ইকোনমিক অ্যান্ড অলসো ইন মিলিটারি অ্যান্ড পলিটিক্স। বাট আমরা কি দেখলাম, লাস্ট এই আপনার ডিকেড থেকেই শুরু করে, আপনি 14 সন থেকে 2014 সন থেকে শুরু করে আমরা দেখলাম যে ওয়ার্ল্ডে আরও দুইটা গ্রোয়িং পাওয়ার, গ্রেট পাওয়ার। সেটা কোনটা? সেটা একটা হলো রাশিয়া। সে ছিলই, মাঝখানে আপনার কোল্ড ওয়ারের সময় সেটা ভেঙে সোভিয়েত রাশিয়া হলো। ওই সময় আমরা একটা নন অ্যালায়েন্ট মুভমেন্টও দেখেছি। কিন্তু হঠাৎ করে আমাদের পৃথিবীর আকাশে উদিত হয়েছে চায়না, হুইচ ইজ এ ভেরি ফর্মিডেবল ফোর্স। ইনফ্যাক্ট পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী চায়না এখন বিশ্বের 1 নম্বর অর্থনীতির দেশ। আর ফ্রম মিলিটারি হেজমন এটা তো পরীক্ষা করা মুশকিল। দে আর ফিয়ার্স কম্পিটিটর। সো 1 নম্বর গোল আমেরিকার এই যে ট্যারিফ আপনি দেখছেন, এটা কোনো ইকোনমিক্সের ভিত্তিতে দেওয়া ট্যারিফ নয়। 1 নম্বর হল পলিটিক্যাল প্রেশার। পলিটিক্যাল প্রথমেই ছিল। এর মূল উদ্দেশ্য হলো কন্টেইন চায়না।
তারা ধারণা করেছে যে তারা যদি চায়নাকে কন্টেইন করতে না পারে, তাহলে যে তাদের যে এখন ইকোনমিক হেজমন এবং মিলিটারি হেজমন আছে, তাহলে এটা ব্রেক হয়ে যাবে, অ্যান্ড হুইচ দে ক্যানট অ্যাফোর্ড। এটা 200 বছর আগের থেকে ছিল হলো আপনি ইউরোপ, এখন সেটা শিফট হয়ে গেছে আমেরিকা। ফর দি লাস্ট ব্রিটেন উড হওয়ার পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে এটা আমেরিকাতে শিফট হয়ে গেছে, হুইচ ইজ নাও আন্ডার থ্রেট। আর সেকেন্ডলি আপনার আর একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হলো ফ্রম 1971 একটা নিক্সনের সময় থেকে যখন আপনার গোল্ড স্ট্যান্ডার্ড বাদ দিয়ে যখন ডলারকে, শুধু পেপারকেই যখন আপনার স্টেবল কারেন্সি হিসেবে ধরে সারা দুনিয়া এইটার ভিত্তিতে ট্রেড করা শুরু করলো, পেট্রো ডলারের আবির্ভাব হলো এবং আপনার গোল্ড স্ট্যান্ডার্ড বাদ দিয়ে এই রিজার্ভ কারেন্সি হিসেবে আমরা সবাই ডলারকে গ্রহণ করলাম। তখন কি হলো, আমেরিকার এই একচ্ছত্র মনিটারি হেজমনের জন্যে তারা কী করলো, যে তাদের যে কনজামশন আছে, তাদের এই কনজামশনটাকে তারা বললো ঠিক আছে আমরা খাবো, পৃথিবীর লোক পে করো। আপনি বললেন এটা কেমন কথা, আমরা আমেরিকানরা খাবে আর পে করবে সারা দুনিয়ার লোক? ইয়েস, দ্যাট ইজ দি কেস। কারণ হলো তারা তাদের যা আয়, আমেরিকার যা আয় তার চাইতে তাদের কনজামশন এক্সপেন্ডিচার বেশি। তো হু ইজ পেইং? দি হোল ওয়ার্ল্ড। কিভাবে পে করতেছে আপনাকে সেটা বুঝে তারপর আমি এই ট্যারিফ পে করতেছে হলো আপনার এই যে বন্ড বিক্রি করতেছে না, ট্রেজারি বন্ড, ট্রেজারি বন্ড আপনি কিনছেন, জাপান কিনছে, চায়না কিনছে, পৃথিবীর সব দেশই কিনছে। আপনারাও রিজার্ভ যা রাখছেন তা ইয়েতেই রাখতেছেন, ওখানে 2-4টা অ্যাসেটও কিনতেছেন, বন্ডও কিনতেছেন। যখন এই বন্ড ম্যাচিওর করতেছে তখন আপনি কি পাচ্ছেন? ফিয়াট মানি, পেপার মানি, ডলার। ইউ আর নট গেটিং এনি রিয়েল গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ আপনি যথেচ্ছা ব্যয় করতেছেন এই টাকা থেকে। কাদের টাকা? আপনার টাকা, আপনাদের টাকা। আপনাদের টাকা দিয়ে আমেরিকান কনজিউমাররা খাচ্ছে, আবার তাদের যে মিলিটারি মাইট সেখানেও ব্যয় করতেছে। প্রবলেমটা হলো কোথায়? প্রবলেমটা করে ফেললো আবারও চায়না আর রাশিয়া। তারা কি করলো? তারা বানালো ব্রিক্স। ব্রিক্স বানালো। ব্রিক্স বানায় তারা কি করলো, বলে ভাই তুমি তো এরকম করলে চলবে না, তুমি কোথায় কোথায় রাশিয়ার টাকা বন্ধ করে দিল। আপনার মনে আছে নিশ্চয়ই, ইউএস রাশিয়ার রিজার্ভ সিজ করলো, ইউকে আলারাও রাশিয়ার রিজার্ভ সিজ করলো, আফগানিস্তানের রিজার্ভ সিজ করলো, নর্থ কোরিয়ার সিজ করলো, ইরানের সিজ করলো। তাহলে এ তো মহা মুসিবতের কথা। আমার টাকা পয়সা সারা জীবন ধরে আমি জমালাম, আর এটা আমেরিকায় যা সিজ হয়ে যাচ্ছে, আমার টাকা আমি ফেরত পাচ্ছি না। ওরা আর আমি ওই টাকা আবার আপনার বিপক্ষেই যুদ্ধের অস্ত্র বানায়, এটা ইউক্রেনে তো ব্যবহার হচ্ছেই, আপনি জানেন। আচ্ছা গেল, এখন এর থেকে বাঁচার উপায় কী? তাহলে এর থেকে বাঁচার তো একটা উপায় থাকতে হবে। আমরা যদি তারা কি করলো, এই ব্রিক্সের আন্ডারে বিশেষ করে চায়নার উদ্যোগে এবং রাশিয়ার সাপোর্টে তারা আপনার এই সুইফট নামে একটা সিস্টেম আছে না, সুইফট টাকা ট্রান্সফার আনা নেওয়ার, এটার বিপক্ষে তারা চলে গেল। বলে না, আর সুইফটের মাধ্যমে কোনো লেনদেন করবো না, তাহলে আমেরিকা আমাদেরকে এইখান থেকে বন্ধ করে, এই সুইফট বন্ধ করে দেয়, আর আমার সব ট্রানজ্যাকশন বন্ধ হয়ে যায়, আর ও সব রিজার্ভ নিয়ে চলে যায়। তারা একটা বাই করলো সিআইপিএস, বোধ হয় সিআইপিএস। তো সেটা দিয়ে তারা ব্রিক্স সম্মেলন করলো গত বছর। কাজানে যখন সম্মেলনটা করলো, কাজান সম্মেলন ওয়াজ ভেরি সাকসেসফুল। সেখানে দেখা গেল পৃথিবীর 40% জিডিপির দেশগুলো সেখানে জড়ো হয়ে গেল। এখন আপনি চিন্তা করেন, তারপরে তো আবার ব্রাজিলেও সম্মেলন হলো, সেখানে তো আরও বেশি পার্টিসিপেশন হলো। এখন আপনি চিন্তা করেন আমেরিকান হেজমন ছিল কোনটা? একটা হলো ডলার,
ডলার সারা দুনিয়ার শক্তিশালী কারেন্সি, সবাই ডলার ব্যবহার করবা আর আমার কাছে জমা রাখবা, আমি ওখানে কিছু কমিশন তেমনি ডাইরেক্ট পাবেই, যখন দরকার হবে যদি আমার কথা না শোনো তাহলে তোমার এই সুইফট কাটিয়ে দেবো, অর্থাৎ তোমার এটা সিজ হয়ে গেল। এখন যদি এই ডোমিনেন্স তার চলে যায় তাহলে তার যে ব্যবসা, সে ব্যবসায় তো সে এখন আর আপনার মার্চেন্ডাইজ প্রোডাকশনের জন্য সে তো আর প্রধান ফ্যাক্টর না। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন কি করলো সে, যে না এখন যারা আমার কথা শুনবে না তাদের উপরে আমার যে মিলিটারি মাইট আছে, পলিটিক্যাল মাইট, সেটা দেখাবো কি, আর আমার যে ইকোনমিক যে আমার যে অ্যাডভান্টেজটা আছে সেটা হলে আমেরিকা একটা বড় কনজিউমার মার্কেট, এই কনজিউমার মার্কেটে তোমার আশা লাগবে, তোমার মাল যদি তুমি না বিক্রি করো তো তোমাকে আমি দেখাবো। এইটা করে প্রথমে সে চায়নাকেই ঠেকাতে চাইছিল আসলে, কিন্তু দেখে চায়না তো ঠেকলো না। তারে যদি 50% ট্যাক্স ট্যারিফ ধরা হয়, চায়না আবার ধরে 50%, তারে ধরলো 100%, চায়না আবার ধরে 100%, ও বলে 150%, চায়না বলে 150%, তোমার উপরেও। এই যে শুরু হলো আপনার এই ট্যারিফ নিয়ে নেগোসিয়েশন, কেন নেগোসিয়েশনের প্রয়োজনটা পড়লো। এখন আমেরিকা বলতেছে আইদার ইউ আর মাই ফ্রেন্ড অর ইউ আর মাই এনিমি, মাঝামাঝি কিছু নাই। তুমি ভাই আমার দেশে এতদিন ব্যবসা করছো, মেলা লাভটাভ করছো, আমার দেশে তোমার কাছে ডেফিসিট ছিল, তোর কাজে সে ডেফিসিট তোমার পূরণ করতে হবে, তুমি কিভাবে করবে সেটা আমার কও, আমার কথা শুনতে হবে, এই 1 নম্বর। আর 2 নম্বর হলো চায়নার সাথে দেখাও করতে পারবে না, এই দুটা। এটা এখন এইসব আলোচনা একেবারে প্রকাশ হয়ে গেলে খারাপ, সেজন্য কি করলো, প্রথমেই সবার সাথে একটা এনডিএ করে নিল, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যাতে যাই আলাপ আলোচনা করি এটা বাইরে বলতে পারবে না, আর ট্যারিফ যা হবে ওটা আমি ঠিক করব, তোমার করার কিছু নেই। আমার এখানে হিসাব আছে, আমার যে বেসেন্ট আছে, তারপরে লুঠনিক আছে, এরা তো হিসাব করতেইছে। অদ্ভুত ব্যাপার আপনি খেয়াল করেন, এটাকে কি রেশনাল বলবেন। ব্রাজিলের সাথে হলো আমেরিকার হলো ট্রেড সারপ্লাস, তারপরেও ব্রাজিলের উপরে ট্যাক্স 50% ট্যারিফ ব্রাজিলের উপরে। আরে ভাই তুমি ওর কাছ থেকে সারপ্লাস, তোর এখানে ট্যাক্স বলতো, ও তো তোমার কাছ থেকে কিছু নেয় নেই। তো সুতরাং এটা অ্যাকচুয়ালি ইকোনমিক বা কমার্শিয়াল লজিকের উপরে প্রতিষ্ঠিত না। এখন বাংলাদেশ কি করবে, বাংলাদেশের $6 বিলিয়ন মতো সারপ্লাস আমেরিকার সাথে। তো বাংলাদেশের মতো একটা দেশ, যেটা অত্যন্ত দরিদ্র একটা দেশ, আমরা সেদিন পর্যন্ত এলডিসিতে ছিলাম, বরং আমরা আমেরিকাতে আপনার ফ্রি ট্রেড করার জন্য আমরা চেষ্টা করতেছিলাম। সেইখানে গিয়ে সে আমাদের বলল যে তোমার এই $6 বিলিয়ন তোমার উপরে তুমি আমার কাছ থেকে নিয়ে গেছো, মানে তুমি আমার কাছ থেকে নিয়ে গেছো, এটা কোনো কথা? তুমি আমার কাছ থেকে জিনিস কিনছো যার ফলে তোমার ক্রেডিট হয়ে গেছে, তুমি ওটা প্রডিউস করো নাই, তুমি আমার কাছ থেকে কিনছো। লাইক ফর এক্সাম্পল, যে আপনি একটা ক্রেডিট কার্ড নিয়ে দোকানে গেলেন, দোকানে যা মালপত্র কিনলেন, কিনে নিয়ে বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়ার পরের দিন গেলেন দোকানে, এই তোমার ক্রেডিট কার্ডের, বলে তুমি আমাকে ঠকাইছো। বলে কেন? ওই যে আমার এর ক্রেডিট কার্ডে এত বিল কেন? ঠিক আছে, তো এখন এই টাকা তুমি দিয়ে দাও দোকানদার। তো দোকানদার বলতেছে আমি তো ভাই আপনার কাছে মাল বিক্রি করছি, আপনার কাছে পয়সা নাই তা তো আমি জানি না, আপনি ক্রেডিট কার্ড দিয়ে দিয়েছেন, আমি নিছি। তো আমেরিকা এখন বলতেছে তুমি এটা কি করবা, আমার এই টাকা শোধ করতে হবে, তুমি আমারে ঠকাইছো। আমেরিকাকে ঠকাইছে সবাই, সারা বছর ধরে ঠকাইছে। তো এখন বাংলাদেশের এখানে অ্যাকচুয়ালি কোনো কমার্শিয়াল বা ইকোনমিক লজিকের কোনো সুযোগ নেই, বাংলাদেশ না শুধু, কারোই প্র্যাকটিক্যালি নেই। আপনাদের 12টা দেশকে তো চিঠি দিয়ে দিচ্ছে, ডাইরেক্ট আলাপ আলোচনা সারা চিঠি দিয়ে দিচ্ছে বড় বড় দেশকে, ইভেন কান্ট্রি লাইক জাপান। আপনি কিছু এক্সপেক্ট করছেন এই যে মিটিং দ্বিতীয় দফা বাংলাদেশ করছে, বা থেকে 1 তারিখে তো রেজাল্ট একটা পাওয়া যাবে, কি আশা করছেন? রেজাল্ট আমি যেটা আশা করতেছি সেটা হলো, বা ধারণা করছেন, আশা তো পজিটিভ অর্থে, তর্কের কিছু নাই। বাংলাদেশ এখন যে একটা পলিসি নিয়েছে দেখলাম,
সেটা হলো 25টা বোয়িং কিনবে, গম কিনবে, তারপরে কটন কিনবে। তো গম অ্যান্ড কটন ইজ এ কন্টিনিউয়াস গুডস, এটা আমরা সারা বছর কিনতে পারি। যদিও আমেরিকার থেকে গম কিনলে আপনার অ্যাবাউট 20-30% প্রাইস বেশি লাগবে। সেটা লাগুক, আমরা আমেরিকান গম আগেও খাইছি, কাজে কোনো অসুবিধা নেই। কটন ইজ অলসো আমাদের রিকোয়ার্ড কটন, যদিও আমরা এখন চিফ সোর্স হিসেবে অলরেডি বুরকিনা ফাসোর সাথে আমরা অনেক বড় চুক্তি করেছি এবং দ্যাট ইজ প্রিটি গুড। তারপরেও এখানে হিসাব করতে দেখতে হবে আপনাকে যে আপনি কত এখানে লস করবেন, আর এই 6 বিলিয়ন এক্সপোর্ট আপনার ধরে রাখার জন্যে কতটা উপকার হবে। তবে এই যে 25টা বোয়িং কেনার, এটা আমার মনে হয় যে আমাদের দেশের অনেক জ্ঞানী বুদ্ধিমান যারা, ওরা রিকোয়েস্ট করার আগেই অফার করতেছে 25টা বোয়িং কিনবো। এটা আমি মনে করি খুব প্রুডেন্ট। সরকার বলছে যে আগেই 14টা কেনার কথা ছিল, ফাইন, এখন আমরা বাড়িয়েছি। কেন বাড়ালেন? দরকার না, চাইছে কি না? একজন যদি চায় যে না তোমার এটা 25টা করা লাগবে, দেন ইটস ওকে। আপনি আমেরিকায় ওই যে গ্যাপ যেটা আছে বা সন্তুষ্ট করবার, ওরাই বলুক না কিভাবে গ্যাপ পূরণ করতে চায়। আমেরিকা ইজ এ কান্ট্রি, 25টা বলছেন না, এটাকে বলে 25টা হবে না, যেই 25 বলবেন ও বলবে 50। আর কি করবে জানেন? এই বোয়িং কোনোদিন সাপ্লাই হবে না, কারণ হলো এই টাকাও তো দিতে হবে, টাকা আগে দিতে হবে। না আমি বলছি টাকাও তো দিতে হবে, টাকা আগে দিতে হবে। কারণটা বলি কেন বোয়িং আগামী 2 বছর 3 বছরে আপনি পাবেন না, সেটা হলো আপনি ব্রিটেনের কাছে এগ্রিমেন্ট করছেন কতটি? এয়ারবাস? না, এয়ারবাস না, বোয়িং। আচ্ছা, বোয়িং। এয়ারবাস তো ফ্রান্সের সঙ্গে। 100 না 200 ব্রিটেন নিবে আমেরিকার থেকে। আর আবার আর একটা কি কারা, ইউরোপিয়ান ইউনিয়ন নেবে 100 না 200, আমেরিকার সঙ্গে চুক্তি। হ্যাঁ, আমেরিকার সঙ্গে চুক্তি। এই 200 আর মনে করেন আরো খুচরা খার্চা আরো 100, 300। এই 300 বোয়িং সাপ্লাই করতে বোয়িং কোম্পানির লাগবে আগামী 5 বছর, এবং আলটিমেটলি করতে পারবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ। কিন্তু টাকা সব নিয়ে নেবে, টাকা সব আপনাকে আগে দেয়। এটার কারণ যে ওরা সাপ্লাই করতে পারবে না কেন আপনার সন্দেহ হতে পারে। কেন? আমি আপনাকে একটা উত্তর দিই, সিম্পল। এই বোয়িং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাটেরিয়াল, সেটা হলো ম্যাগনেট, এবং ম্যাগনেটের জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল সেটা হলো রেয়ার আর্থ, এবং রেয়ার আর্থের জন্য সবচেয়ে বড় যে সাপ্লায়ার সেটা হলো চায়না। 90% অফ দি মার্কেট ইজ 98% অফ দি মার্কেট ইজ আন্ডার কন্ট্রোল অফ চায়না। ফলাফল আপনি কি দেখছেন? মানে আসলে আমি আবার পরে আপনার কাছে আসছি, আপনি কি ধারণা করছেন কি হতে পারে? আমি ধারণা যেটা করি সেটা হলো আপনি কিছু কম পাবেন। কেন? ইন্ডিকেশনটা আমি বলি, কমবে। এই আমাদের মানে 35 থেকে কিছু কমবে, 35 থাকবে না। কত হবে আনুমানিক? আমার ধারণা 20-25। আচ্ছা, কেন বলতেছি আপনাকে? ইন্দোনেশিয়ার সঙ্গে কত এগ্রিমেন্ট হয়েছে? 20। আচ্ছা, তারপরে ভিয়েতনাম, ভারত, হ্যাঁ, ভিয়েতনামের সাথে কত হয়েছে? ভিয়েতনামের সাথে কত হয়েছে? 19। কোরিয়ার সঙ্গে, জাপানের সঙ্গে 25। তাহলে আপনার এখানে হাইয়েস্ট হলো 25 আর লোয়েস্ট হলো 19। হ্যাঁ, এই রেঞ্জে বাংলাদেশ ফিক্স হবে, কিন্তু আপনার আর্গুমেন্টের জন্য না, ওরাই ঠিক করবে। আচ্ছা ঠিক আছে, তুমি 20, মানে ওরা যা দিবে তাই মানতে হবে আর কি। থ্যাংক ইউ। আমি আসছি আবার আপনার কাছে, আব্দুল হক। আমি তো অনেক এনজয় করছিলাম স্যারের বক্তব্য। আমার মনে হয় যেটা শিক্ষণীয় ছিল, অনেকেই আমাদের বিশেষ করে এই ব্যাপারে যারা চিন্তা করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা ছিল, এবং এটার গভীর তাৎপর্যটা বিশেষ করে যে হেজিমনি কিংবা গ্লোবাল পাওয়ারের যে মনস্তাত্ত্বিক অবস্থা থেকে কিংবা যে ওয়ার্ল্ড অর্ডারের যে ধারা বিগত 50 বছরে গড়ে উঠেছে, সেটা কিন্তু টোটালি প্রত্যাখ্যাত হয়েছে, এবং সেখান থেকে একটা নতুন সিস্টেমে যাবে। সে নতুন সিস্টেমে গিয়ে কী হবে, আমি সেটা যদি কেউ চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায় তখন তারা কোন পন্থা নেবে, এটা কিন্তু একটা মারাত্মক, আমার কাছে মনে হয় অস্থিতিশীল একটা অবস্থা, কিংবা টোটালি একটা আননোন অবস্থায় আমরা পড়ে যেতে পারি। যা আমার মনে হয় এই সাইডটা সারি বলুক, উনি চমৎকারভাবে বলছেন অন্য সাবজেক্ট, এটা আমরা অন্য আলোচনা করি। সে অন্য আলোচনার মধ্যে আপনার
এই আপনি ট্যারিফ রিলেটেড বাংলাদেশে প্রাইভেট সেক্টরের কি tariff অবস্থা সেগুলো related আপনি যে আলোচনা industry করতে গুলো উনি আমাদের আছে, কন্ট্রিবিউট যেমন করবেন। আমার মনে হয় আজকের আলোচনার ট্যারিফের মধ্যে ট্রেডের মধ্যে আচ্ছা, সীমাবদ্ধ আচ্ছা। রাখি আমরা, অন্য প্রসঙ্গে না যাই। ঠিক আছে, তাহলে সেই মানে ক্ষেত্রে তাহলে একটা অর্থনীতি আনতে পারে, ইন ডেপথ ডিসকাশন হবে, ইকোনমিক সিচুয়েশন আপনি কিছুটা নিয়ে ইকোনমি আনতে পারে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে বাংলাদেশ একটা প্রচণ্ড রকমের যে ভয়াবহ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটা লুটপাটের অবস্থা থেকে, যেটা খুব আমার একটা অর্ডিনারি বিজনেসম্যান হিসেবে আমার কাছে মনে হচ্ছে ব্যাপক আলোচনা সাধারণের বোঝার মতো করে হচ্ছে না। যেটা রাজনীতিকদের কাজ ছিল এটাকে সরল ভাষায় চা দোকানে বোঝার মতো করে আলোচনা তুলে ধরা, যে কি করে $1 বিলিয়ন এরকম একটা দেশ থেকে পাচার হলো, এবং তার মধ্যে জড়িত করা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে ব্যাংকগুলো দিয়ে অলিগার্ক কিংবা দানব তৈরি করা হয়েছে, সে দানবেরা, এবং তাদের ফেরে ফেরিতে হাজার হাজার এই ছোটোখাটো মানে পাতি নেতা, তস্য নেতা, মন্ত্রী, আমলা, সরকারের সচিবেরা, সামরিক বেসামরিক সবাই জড়িত হয়েছে। এটা কিন্তু একটা ভয়াবহ বিষয়। এবং তারপরে বাংলাদেশ টিকে আছে কেমন করে, এই প্রশ্নটা কিন্তু আমাদের করা উচিত। এখানে আমার মনে হয় যে একটা মিরাকেল ঘটনা ঘটেছে, সেটা হলো যে বাংলাদেশ কেন ব্যাংক্রাফ্ট হলো না। হয়তো ব্যাংক্রাফ্ট হয়ে যেত, 1-2 মাস পরেই হতো, তখনই হয়তো শেখ হাসিনাকে পালাতে হতো। কিন্তু এরা দৈবক্রমে আল্লাহর কি রহমত যে এখানে আগে হয়ে গেছে, মানুষ বেরিয়ে আসছে ঘর থেকে, সেজন্য আগে হয়ে গেছে। এবং তাতে গিয়ে যে অলিগার্করা হঠাৎ করে তাদের লাইন কেটে গেল, তখন তারা এই হুন্ডিটা আর নিয়ন্ত্রণ করতে পারে নাই, 5-4টাকে তারা ওইভাবে করতে পারে নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকে এবং অর্থ উপদেষ্টাকে সাধুবাদ দিতে হবে যে তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, যার জন্য এখন এসে ডলারের দাম কমছে, ওপেন জায়গাতেও কিন্তু কমছে, এবং রিজার্ভ বেড়েছে। আমার কাছে এটা খুব একটা স্বস্তিকর জায়গা মনে হয়। কিন্তু যে বিশাল অর্থ পাচার হয়েছে, এখন ভাবা যায় যে বাংলাদেশের দুর্নীতিকে দমন করা যেত, নিয়ন্ত্রণ করা যেত, এবং আমরা যদি একটা ন্যূনতম যৌক্তিক পর্যায়ে থাকতে পারতাম, জিয়ার মতো একজন শাসক থাকতো ফর এক্সাম্পল, তাহলে কিন্তু অল্প সময় কিন্তু বাংলাদেশ এগিয়ে যেতে পারত। আজকে আমরা যে রপ্তানির উপরে ডিপেন্ড করছি ফর এক্সাম্পল, দেখেন সেটাও কতটুকু অনিরাপদ। যে আমেরিকা তার মনে হয়েছে যে এখন সে পাচ্ছে না, চায়না 1 নম্বর শক্তি হয়ে যাচ্ছে। গত 30শে মে আমি টোকিওতে প্রফেসর আনুশ সাহেব ছিলেন, সেখানে মাহাথির মোহাম্মদ সাহেব ছিলেন, জাপানের প্রাইম মিনিস্টার, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের ডেপুটি প্রাইম মিনিস্টার, সিঙ্গাপুর, তারা কিন্তু নিক্কেই ফোরামের মধ্যে কথাগুলো বলছিলেন। তখন মাহাথির মোহাম্মদ সাহেবকে জিজ্ঞেস করা হলো যে আপনি ভারত এবং চায়নার অবস্থানকে কীভাবে বর্ণনা করবেন। তিনি বললেন যে ভারত একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু তার গণতন্ত্রের যে মান তাতে খুব নিচু মানের নেতৃত্ব তৈরি হয়, অতএব আমি চীনের সাথে ভারতের তুলনা করব না। তারপর বললেন অবধারিতভাবে, যেটা আমাদের স্যারও বললেন, যে চায়না 1 নম্বর ইকোনমি। উনি কিন্তু বলেছেন পিপিপি আকারে যদি ধরেন, উনি বলেছেন যে পিপিপি আকারে ধরলে আসলে চায়নায় কিন্তু নাম্বার 1 ইকোনমি হয়েছে অলরেডি, এটা সামনে আসছে না। এখন এইটাকে কাউন্টার করার জন্য যখন আমাদের পুঁজিবাদী আমেরিকা তার টুলস ব্যবহার করছে কি, ট্যারিফের নাম দিয়ে, সে আপনার কাছে এই জিনিস কিনতে হবে, টাকা অগ্রিম দিতে হবে, তার টার্মে আপনাকে নিতে হবে, তা নাহলে সে আপনাকে বলবে তুমি আমার শত্রু। তাকে বলছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে, বলছে তুমি এটা মানবা, নতুবা তুমি আমার শত্রু। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা কিন্তু আমরা এসে দাঁড়িয়েছি। সেইখানে আমাদের একটা যাকে বলে ফুড সেফটি কিংবা ন্যাশনাল সেফটি অর সেভ আওয়ার সোল, বেঁচে থাকার জন্য নতুন কৌশল, নতুন ফিলসফি কিন্তু লাগবে, একটা নতুন রাজনীতি লাগবে, অর্থনীতিতে নতুন একটা দর্শন লাগবে, এবং ট্রেডিশনাল বিশ্বাস যে এক্সপোর্ট গ্রোথ, এটার উপর ভিত্তি করে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। ফলে আপনাকে দেশে কৃষি, খাদ্য, শিক্ষা, শাসন ব্যবস্থা, এমনকি নিরাপত্তা আর সোভেরেন্টির নতুন টার্ম আসতে হবে। ট্রেডিশনাল সোভেরেন্টি টার্মও থাকবে না, কারণ যখন আপনার সেনাবাহিনী আছে, নেভি আছে, এয়ারফোর্স আছে, কিন্তু আপনার কলিজাটা আমি নিয়ে যেতে পারছি, অলিগার কিংবা শাসকেরা পাচার করে দিতে পারছে পশ্চিমা দেশে, ইনক্লুডিং ইউর রিজার্ভ, সেখানে আপনার তাহলে এই সামরিক বাহিনী লিখে লাভ কী হবে? আমি জিজ্ঞেস করেছিলাম দুটা জেনারেলকে, তারা উত্তর দিতে পারে নাই, কয়টা তো আমরা চিন্তা করি নাই। আমি যে আপনি চিন্তা করেন নাই, আপনি তো প্রতি ইঞ্চি জমি রক্ষা করার জন্য
জীবনের শপথ করছেন। তো যখন আমি $1 বিলিয়ন নিয়ে গেলাম, পরের মাসে যদি আপনার বেতন দিতে না পারে, হোয়াট ডাজ ইউর সভারেনিটি স্ট্যান্ডস? ফলে কিন্তু একটা গভর্নমেন্ট স্ট্রাকচারের মধ্যে থেকে আর্মি এটা কিভাবে ডেফিনেটলি আর্মিকে, মানে সেনাবাহিনীকে, প্রতিরক্ষা বাহিনীকে নতুন চিন্তা করতে হবে, ওইটাও আমাকে দেখতে হবে। ওইটা ইউ ক্যানট বলে না, ওয়ার ইজ এ কমপ্লেক্স গেম, ক্যানট বি লেফট অ্যালোন উইথ দি জেনারেলস। দেয়ারফর এই ব্যাপারটাও কিন্তু ইটস এ কমপ্লেক্স ইকোনমি, ক্যানট বি লেফট উইথ অনলি পলিটিশিয়ান অর পিপল ইন দ্য পাওয়ার। আবার রাষ্ট্রের পলিসি তাহলে ওভাবে করতে হবে। অ্যাবসলিউটলি নতুন চিন্তা লাগবে। যেমন রাজনীতি, আমি কেন বলছি কথাটা, আমাদের 24 সালের 24শে আগস্টের যে বিশাল পরিবর্তন, যে বিপ্লব কিংবা অভ্যুত্থান আমরা বলি যেন, সেখানে যে বার্তাটা, সেটাকে আমরা খুব ভালো করে অনুধাবন করতে পারছি। তার বিশ্লেষণ, অন্তর্নিহিত বাণী, জনগণের প্রত্যাশা, তরুণদের প্রত্যাশা, তাকে আমরা আমাদের রাজনীতিতে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। ফলে যদি এটা ভারতের মতো, ভারতে খুব ভালো গণতন্ত্র বোঝা যাচ্ছে, কেন ভারত চীনের মাত্র 40 বছর আগে একটা গরিব, একেবারে হতদরিদ্র, যে কিনা যার রেলওয়ে চীনের, মানে ভারতের রেলওয়ে কিন্তু চীনের আগে, সে ভারত আজকে এই জায়গা পড়ে আছে, জাত ফাত এই ধর্ম নিয়ে লড়াই করছে, আর সেখানে চীন এরকমভাবে উঠে গেল কি করে? অনলি ইনভেস্টিং ইন পিপল অ্যান্ড বিকজ অফ দ্য রেভলিউশন, সোশ্যাল চেঞ্জ। ভূমিগুলো রাষ্ট্র নিয়ে নিতে পেরেছিল, এবং তারপরে তারা নতুন করে নতুন সমাজ, নতুন অর্থনীতি, এটাকে বলা হয় রেড ক্যাপিটালিজম। অর্থাৎ পুঁজিবাদের সংজ্ঞা বিশ্বে চেঞ্জ হয়েছে। এবং আজকের আমাদের অর্থনীতিবিদ এবং প্রাক্তন সচিব ডক্টর মুজিবুর রহমান সাহেব কিন্তু কথাটা চমৎকারভাবে বলেছেন, যে এখানে কিন্তু ইতিমধ্যেই আপনার চীনের এমার্জেন্স ইজ এ গ্রেট গ্রেট সিগন্যাল। এটা প্রফেসর জেফরি সাক্স, যে উনি কিন্তু অনেক ভালোভাবে এটা বলেন এবং আমেরিকাকে দায়ী করেন, যে আজকে আমেরিকার হেজিমনি যে রাষ্ট্রগুলোকে ধ্বংস করেছে বিভিন্ন নাম দিয়ে, কাভার্ড, আন্ডার কাভার্ড, মানে সরাসরি একটা কতগুলো আছে রিজিম চেঞ্জ। ইরান এসে করতে গিয়েছিল, ইরানের সাথে এখনো সে পারে নাই। কারণ কি? ইরান একটা ঐতিহাসিকভাবে একটা জাতি, যাদের সলিড নিজস্ব ফিলসফি আছে, হিস্ট্রি আছে, কালচার আছে, এবং বর্তমান যে ক্ষমতা যারা আছে তাদের একটা নৈতিক আদর্শিক জায়গা আছে। বিশাল জনগোষ্ঠীকে তারা অনেক শিক্ষিত পুরস্কৃত করেছে। আন্ডার সিএজ, একেবারে অবরুদ্ধ অবস্থায় বিগত প্রায় 40 বছর বেশি সময় তারা এতটুকু গ্রোথ করেছে, যেটা অবিশ্বাস্য। এবং এইটা যে কদিন আগে তেল আবিবে তারা যে সামরিক ঘাঁটিতে, এগুলো কিন্তু প্রচার করে না, ওরা কন্ট্রোল করেছে। জেফরি সাক্স বলতেছেন যেগুলোকে একদম স্ট্রিক্ট করেছে, সেন্সর করেছে। তারপরে এই বার্তা দিয়েছে ইরান যে তারা কোনো পাবলিক এরিয়াতে বোম ফেলে নাই, ফেলেছে কোথায়? একেবারে হেডকোয়ার্টারে, একেবারে ওই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওই জায়গাতে। তো কেন বলছি এই কথাটা, যে বাংলাদেশকে, যেহেতু বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছিল, আমি শ্রদ্ধা বলে স্মরণ করি আমাদের প্রয়াত লেখক চিন্তাবিদ আহমদ শোভা সাহেবকে, যিনি গত এরকম জুলাই মাসে মারা গিয়েছিলেন 20 বছর আগে, কি 24 বছর এরকম হতে পারে। তিনি বলতেন যে বাংলাদেশই এই উপমহাদেশে সবচেয়ে অগ্রগামী রাষ্ট্র হওয়া উচিত, কারণ সে মুক্তিযুদ্ধ করে এটা নতুন রাষ্ট্র পত্তন করেছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের রাজনীতিক পলিটিশিয়ানরা আমাদেরকে সে জায়গায় ব্যর্থ করেছেন। মাঝে মাঝে আমরা হয়তো ফরওয়ার্ড লুকিং রেভলিউশনারি নেতা আমরা পেয়েছি, তাদেরকে হত্যা করা হয়েছে। ফলে একটা রক্তের লেগেসি অফ ব্লাড চলছে আমাদের এখানে। আমি মনে করি যে আজকের যে ইকোনমিক ওয়ার্ল্ডের যে মারাত্মক রকমের বিপর্যয়কর অবস্থা আসছে, সেখানে কিন্তু আমাদের নতুন চিন্তার সাংঘাতিক সুযোগ, কিংবা যে এখান থেকে অপরচুনিটি নেওয়ার যে ব্যাপার থাকে সেটা আসছে। শেখার জন্য, আত্মরক্ষার জন্য আমাদের জাতীয় পুঁজি, একটা জাতীয় পুঁজির নতুন চিন্তা করতে হবে। কারণ নিকট অতীতে আমাদের ব্যবসায়ী নামক অলিগার্করা যে আচরণ করেছে, তাতে আমি মনে করি পুঁজিবাদীদেরকে মানুষ ঘৃণা করবে। অতএব রাষ্ট্রকে, রাজনীতিকে নতুন পুঁজির দর্শন সামনে হাজির করতে হবে, নতুন রাজনীতি হাজির করতে হবে, এবং এটা চ্যালেঞ্জিং ওয়ার্ল্ডের মধ্যে বেঁচে থাকার জনগণের কাছে নতুন চিন্তার খোরাক দিতে হবে। সর্বক্ষেত্রে একটা নব উত্থান, নবযাত্রার আমি মনে করি সুযোগ বাংলাদেশ। ডক্টর মুজিবুর রহমান, আপনি ওনার কথার প্রেক্ষিতে কিছু বলবার থাকলে অবশ্যই বলবেন। কিন্তু আপনি যে জায়গায় শেষ করেছিলেন, যে আপনি ধারণা করছেন যে 19 থেকে 25 হবে, কারণ অ্যাভারেজ সবার সঙ্গে ডিলটা আমেরিকা সেরকমই করছে। আমার প্রশ্ন, কিন্তু এর আগে আপনি আলোচনার সময় তখনই বলছিলেন যে মূল ইস্যু হচ্ছে কন্টেন্ট চায়না, মূল ইস্যু হচ্ছে তুমি চায়নার সঙ্গে দেখাও করতে পারবা না, ব্যাপারটা এরকম। ধরেন চায়নার সঙ্গে এখন বাংলাদেশের যেটুকু ঘনিষ্ঠতা মাখামাখি আছে,
বিশেষ করে আমি যদি সরকারের কথাই বলি, কারণ এক এক রাজনৈতিক দল রাজনৈতিক পক্ষ একভাবে, সেই অর্থে যেহেতু সরকারের পজিশন আর দেশের পজিশনে হয়তো সবাই এক এক করে দেখবার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যদি বাংলাদেশ যদি ওই চায়নার সঙ্গে যে ঘনিষ্ঠতা মাখামাখি আছে সেখান থেকে সরে এসে একেবারেই যুক্তরাষ্ট্রের প্রতি আমি তোমার সঙ্গে আছি এরকম একটা অবস্থা নেয়, তাতে কি এই নেগোসিয়েশনে? আচ্ছা, এখন বাংলাদেশের মতো ছোট দেশগুলো প্রবলেমটা কোথায়? আমি এর আগে অন্য অনেকগুলো টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলাম বাংলাদেশের সাথে আমেরিকার স্বার্থটা কি। আমেরিকার সাথে বাংলাদেশের একটাই স্বার্থ, সেটা হলো আমরা ওখানে আমাদের গার্মেন্টসের প্রায় 18 পয়েন্ট সামথিং আমাদের এক্সপোর্ট কান্ট্রি হচ্ছে সিঙ্গেল লার্জেস্ট, হ্যাঁ, সিঙ্গেল লার্জেস্ট কান্ট্রি হচ্ছে আমেরিকা। ইমাজিন ফর এ মোমেন্ট, মানে আমি আপনাকে বলতে ইমাজিন ফর এ মোমেন্ট আমরা এই গার্মেন্টসের ব্যবসা বাদ দিলাম। হক সাহেব যে মাঝে মাঝে গাড়ির ব্যবসা বাদ দিতে চায়, ধরে নেন আমাদের গার্মেন্টসের ব্যবসা বাদ দিলাম। গার্মেন্টসে আমরা আসলে তো কোনো ব্যবসা করি না। গার্মেন্টসে আসলে আমরা আমাদের লেবারদের যে শ্রমগুলো, সেই শ্রমগুলোর একটা ভ্যালু এডিশন করে সেটা আমরা বিক্রি করি। কারণ ওখানে কাপড়ও আমাদের না, সুতাও আমাদের না, বোতামও আমাদের না, কিছুই আমাদের না। তো আমরা যদি মনে করি তারপরে তো বৈদেশিক আয় যেটা এখন অনেক কিছু ব্যাকরণে তৈরি, অনেক কিছু কিছুই তৈরি হয় না। বাট আমি যেটা বলছি ধরেন যে বোতামের ম্যাটেরিয়াল, ডক্টর রহমান যদি সেটা নাও হয়, ধরেন যে বৈদেশিক আয় যেটা হয় সেটা তো রেমিটেন্সের পরে, যেটা আমাদের ম্যান পাওয়ার থেকে আসে, তারপরে এটা আর এই যে কর্মসংস্থান, এই দুটো, সেটাই তো আমি একটু বুঝাতে চাইছি। সেটা হলো যে আমরা যদি ধরেন গার্মেন্টসের ব্যবসা না করি, তাহলে তো আমেরিকার সাথে আমার কোনো ব্যবসাও নেই আর কোনো সমস্যাও নেই, ঠিক কিনা? কিন্তু আমরা গার্মেন্টসের ব্যবসাটা বাদ দিতে পারতেছি না, কারণ দ্যাট হ্যাজ বিকাম 80% অফ আওয়ার এক্সপোর্ট। যেটা অর্থনীতির ভাষায় এরকম কোনো সেক্টর, একক সেক্টরের এক্সপোর্ট যদি এরকম বাড়ে, তাকে বলা হয় ডাচ ডিজিজ। তো বাংলাদেশ এই ডাচ ডিজিজ দ্বারা আক্রান্ত বহু বছর আগ থেকেই। আমাদেরকে আজকে আমাদের চেয়ে ছোট দেশ হলো তাইওয়ান। তাইওয়ান কি বিজনেস স্ট্রেংথ নাই? আমাদের চাইতে ছোট দেশ হলো সিঙ্গাপুর, তাদের কি বিজনেস স্ট্রেংথ নাই? ইউএই আছে তো, তাদের এই গার্মেন্টসের ব্যবসাটা নাই। আজকে তাইওয়ানকে কিছু বলে আমেরিকা তাইওয়ানের পক্ষে থাকে কেন? কিছুই বলে না। কারণ হলো তাইওয়ান এক্সপোর্ট করে হলো চিপ সেমিকন্ডাক্টর, যেটার উপরে আমেরিকা নির্ভরশীল, ঠিক আছে? আর আমরা এমন ব্যবসা করি যেটা আমরা ওর উপরে নির্ভরশীল। তো সুতরাং আপনার তো কিছু বলার নেই, লজিক্যালি কিছু বলার আছে কি? একমাত্র প্রার্থনা করা ছাড়া যে হুজুর আমাকে একটু কমায় দেন, না হলে তো আমি পারবো না। তবে আর একটা জিনিস আমি আপনাকে বলি, আপনাদের এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। বাংলাদেশে যারা ব্যবসা করেন, পত্রপত্রিকায় দেখি খুব দুশ্চিন্তা কেন হবে? ব্যবসা বাণিজ্যের প্রাইস নির্ধারিত, প্রাইস কিন্তু অ্যাবসলিউট প্রাইস ডাজন্ট ম্যাটার, রিলেটিভ প্রাইস ম্যাটার। আপনার যে জিনিস এখানে 10 টাকায় তৈরি করতেছেন, আপনার কম্পিটিটর কি 8 টাকায় তৈরি করে? তাহলে পরে আপনার জন্য খুব প্রবলেম। আর যদি দেখা যায় আপনারও 10, কম্পিটিটরের 10, তাহলে বাজারে যা হবে ফেস হবে, যে যারটা পছন্দ করবে কিনবে। আমার কম্পিটিটর কে? আমার কম্পিটিটর হলো ভিয়েতনাম, আমার কম্পিটিটর হলো ইন্দোনেশিয়া, আমার কম্পিটিটর হলো ইন্ডিয়া, আমার কম্পিটিটর হলো কম্বোডিয়া। তারা তো সবাই এখানে 20-এর কাছে 25-এর কাছে। 2জন পেয়ে গেছে, আর 2জন পাবে, আর একজন পাবে না, অনেক থ্রেটের ভিতরে আছে, সেটা হলো ইন্ডিয়া। তো সুতরাং আমার দাম বাড়ছে, আমার চাকরি যাবে কি জন্যে বলেন তো আমাকে? আগেও আমি যা ছিলাম এখনো তাই। আমেরিকান কনজিউমাররা এই 20% পে করবে এক্সট্রা। কিন্তু আমাদের বাঙালির একটা স্বভাব খুব খারাপ, যেটা ব্রিটিশ এখানে ইন্ডিউস করে গেছে, ডিভাইড অ্যান্ড রুল। আমাদের সমস্যাটা হলো আজকে যেরকম আসিয়ানের জোট আছে, উই ডোন্ট হ্যাভ। আমাদের একটা মাত্র সার্ক ছিল, সেটা আমরা ধ্বংস করছি। আমরা কোনো রিজিওনাল হেজবন নাই, আমাদের
রিজিওনাল কোনো প্যাক্ট নাই। আজকে আসিয়ান আলারা সবাই একসাথে কি কইছে? নো টু আমেরিকা। ঠিক না বেঠিক? ব্রিক্স আলারা কি বলছে? নো টু আমেরিকা। উই আর নাইদার ইন ব্রিক্স নর ইন আসিয়ান। আমাদের একটা ছিল সার্ক, সে সার্কের বড় ভাই হলো ইন্ডিয়া, সে নিজেই বিপদে। ইন্ডিয়ার কথা হলো যে ওই ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবান বলেছে তোর প্রার্থনা শুনবো, বল তুই কি চাস, কিন্তু তুই যা চাবি প্রতিবেশীকে তার ডবল দেব, তুই যাই চাস তা। তখন অনেক চিন্তা করে সে বলছে তাহলে আমার একটা চোখ অন্ধ করে দাও, তাহলে প্রতিবেশীকে ডবল দিলে দুইটা চোখ অন্ধ হয়ে যাবে। আমাদের প্রতিবেশী ভারত হলো তাই। আমাদের হক ভাই কিছুক্ষণ গণতন্ত্রের কথা বললেন। ইন্ডিয়া ওয়াজ নেভার এ ডেমোক্রেটিক কান্ট্রি, নেভার। আজকেও সুপ্রিম কোর্টে, আজকে ভারতের সুপ্রিম কোর্টে ওদের ভোটার লিস্ট নিয়ে কেস হয়, আর ওদের ইভিএম মেশিনের ইয়ে নিয়ে কি এটা নিয়ে ওদের ফাইট চলতেছে। এটা একটা হিপোক্রেসি। আমাদের বাংলাদেশটা ভাগ হয়েছে কি ডেমোক্রেসির কারণে না হিপোক্রেসির কারণে? এই বেঙ্গল, ইউনাইটেড বেঙ্গল ভাগ হয়েছে কি কারণে? হিপোক্রেসির কারণে। তো আই ডু নেভার কল এ, অনেকেই বলে পুরনো ডেমোক্রেসি, দ্যাটস নট এ ডেমোক্রেসি অ্যাট অল, দ্যাটস এ হিপোক্রেসি, দ্যাটস এ হিপোক্রেসি। আজকে আমেরিকাও তাই, দ্যাটস নট এ ডেমোক্রেসি, দ্যাটস এ হিপোক্রেসি। যেটা ওই জেফ্রি সাসের কথা আপনি বললেন, জেফ্রি সাস, রিচার্ড উলফ, জন মিয়ারশাইমার, এরা কি বলে? এটা প্লুটোক্রেসি। আমেরিকা হচ্ছে প্লুটোক্রেসি, ইটস নট এ ডেমোক্রেসি। আচ্ছা, এখন আমি আপনাকে কি বলি, আপনার দরকার যেটা, আপনি যদি এইখান থেকে উত্তরণ চান, আপনার দরকার পিপুল পাওয়ার। পিপুল পাওয়ার ছাড়া কোনো দেশ এগুতে পারবে না। যে দেশের পিপুলকে পাওয়ারে পরিণত করছেন আপনি, সেই দেশ এগুবে। আর যে দেশের পিপুলকে আপনি বার্ডেনে পরিণত করছেন, সেই দেশ এগুবে না। অর্থাৎ আপনি পিপুলকে অ্যাসেট বানাতে হবে। আপনার দেশের শিক্ষা ব্যবস্থাকে আপনি ধ্বংস করছেন। আপনার ওই যে কি গণতান্ত্রিক ব্যবস্থা বলেন সেটা ধ্বংস করছেন। টেকনিক্যাল এডুকেশন নাই বললে চলে। আপনার মতো এত বড় একটা বাংলাদেশের মতন 160 মিলিয়ন, 140 মিলিয়ন পিপল, 180 মিলিয়ন, 200 মিলিয়নই বলছেন আপনি, 200 মিলিয়নের পিপল। আজকের মডার্ন যুগ হলো সফটওয়্যার হার্ডওয়্যারের যুগ, এআই এর যুগ। ইউ ডোন্ট হ্যাভ এনি পিপল টু ডু দ্যাট। তাইওয়ানকে আপনার চেয়ে ছোট দেশ, সমানই দেশ, একই রকম অ্যাগ্রেরিয়ান কান্ট্রি। ভিয়েতনাম আপনার মতোই দেশ। তারা কি এক্সপোর্ট করতেছে এখন? তারা গার্মেন্টস দিয়ে শুরু করছিল, সে আগের কথা। এখন তারা এআই এর যুগে প্রবেশ করেছে, সেমিকন্ডাক্টরের যুগে প্রবেশ করেছে। আপনার এখানে একটা ফ্যাক্টরি আছে না, একটা শিক্ষিত লোক আছে, আপনি ইউনিভার্সিটি তৈরি করতেছে না, আপনার ইউনিভার্সিটি তৈরি করতেছে হাফ এডুকেটেড গ্রাজুয়েট। তো সুতরাং এই ম্যান পাওয়ার দিয়ে আপনি যত স্বপ্ন দেখার জিল্লুর আপনি দেখেন, আমার কোনো আপত্তি নাই, স্বপ্ন দেখেন, কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি 0 + 0 = 0। আব্দুল হক, নো হোপ। এখন আপনি বলবেন যে হাউ উই গো অ্যাবাউট দিস, উইথ দিস পলিটিক্যাল স্ট্রাকচার ক্যান উই গো, উইথ দিস লিডারশিপ ক্যান উই গো? ইয়েস, লিডারশিপ দরকার। লুক অ্যাট আজকে উজবেকিস্তান কি আরে বুরকিনা ফাসো, যার সাথে আপনারা অ্যাগ্রিমেন্ট করছেন, তুলা পাইছেন এতদিনে, তুলা ও দেশে ছিল না, ইব্রাহিম ট্রাওরে এই 3 বছরে বানাইছে। আজকে দেখলাম সে নোবেল পিস প্রাইজ রিফিউজ করছে। আজকে ইউ নিড লিডারশিপ। লিডারশিপের কি একমাত্র ডেফিনেশন হচ্ছে এই তথাকথিত ভোট? নট এট অল। এই আপনার পার্লামেন্টারি বলেন, প্রেসিডেন্টশিপ বলেন, বা অন্য সিস্টেম বলেন, পিআর সিস্টেম বলেন, বা ডাইরেক্ট ভোট বলেন, those system could not achieve anything anywhere in the world. এখন যদি বলেন উদাহরণ দেন, আচ্ছা আমি উদাহরণ দিলাম ভিয়েতনাম আপনার চাইতে দরিদ্র দেশ ছিল কি না? হ্যাঁ,
আমি উদাহরণ দিলাম দক্ষিণ কোরিয়া। আপনার চেয়ে দরিদ্র দেশ ছিল না? ছিল। আপনার থাইল্যান্ডে তো এখনো হাইব্রিড ডেমোক্রেসি। আপনার চেয়ে দরিদ্র ছিল না? ছিল। এখন কি? ওখানে ডেমোক্রেসি নাই। আর সবচেয়ে গ্লেয়ারিং এক্সাম্পল হলো চায়না। 80 কোটি লোককে বিলো পভার্টি লাইন থেকে নিয়ে মধ্যবিত্ত বানানো, এটাকে আপনি কি বলবেন? পলিটিক্স বলবেন না ম্যাজিক বলবেন? ইটস এ ম্যাজিক। তো সুতরাং এখন একটা রাস্তা আছে। আমি আপনাকে বলে যাই, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস বা এগুলো, এটা তো আমরা হক ভাইয়ের সাথেই তর্ক করলে চলবে না। একদিন পলিটিশিয়ান নিয়ে আসেন আপনি, আমি তারপরে যদি দেখি ক্লাস নিতে পারি কিনা। ওকে, আচ্ছা, আমি শেষ করি হক ভাই। সেটা হলো একটা রাস্তা আছে যেটা আপনি বাংলাদেশের বুনিয়াদে প্রথম 1971 বা 72-তে যে ভুল করেছেন, সেই ভুলের যদি মাপ চান এবং সেই কাজ যদি করেন, তাহলে পারে বাংলাদেশের একটা ভবিষ্যৎ আছে। আমাদের হক ভাই বলেছে জিয়ার মতো লিডারশিপ দরকার। এখন যেহেতু নাই, তাহলে কি কালেকটিভ লিডারশিপ হতে হবে, কালেকটিভ, এবং একমত হতে হবে, যেহেতু ওই ক্যারিসমেটিক লিডারশিপ নাই। আচ্ছা, কি করবেন এখন? 71-এ কি ভুল ছিল, যেটা সবচাইতে মারাত্মক ভুল, অরিজিনাল সিন বাংলাদেশের? সেটা হলো আজ 72-র 10ই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে এসে যদি বলতেন যে আমি একটা ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করলাম এবং এই দেশকে আমরা গঠন করব, সেটা না করে উনি কি করলেন? আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করিলাম এবং আওয়ামী লীগের নেতৃত্বে তোমরা সব ঘরে ঘরে দুর্গ করো। নেশন বিকাম ডিভাইডেড। এই ডিভিশন এখন 54 বছর ধরে এই ডিভিশনকেই আপনারা পালতেছেন। আজকে কি হয়েছে? ডিভিশনের একটা সাইড পলাইছে, আর একটা সাইডের ভিতরে কি কমপ্লিট মিল আছে? মিল নেই। কেউ বলতেছে আমার পিআর দাও, যারা ছোট ছোট পার্টি তারা বলতেছে পিআর সিস্টেমে গেলে আমি কিছু রিপ্রেজেন্টেটিভ পাবো এবং আমি অন্তত কিছু করে খেতে পারবো। আবার ধরেন যারা বড় পার্টি আছে তারা বলতেছে ভাই আমি তো 40% ভোট পেলেই তো আমি জিতে গেলাম, আর উইনার্স টেক অল বাংলাদেশে, তো সুতরাং আমি তো 300 সিটের ভিতরে 298 পাই যাবে, তো আমি কেন তোমার পিআরে যাব? আচ্ছা, তো সে আছে স্বপ্নের ভিতরে যায়, তো আমার খালি ভোট দরকার, খালি ভোটটা দাও। আমরা 54 বছর ভোট দিয়েছি, 54 বছর কি ইমপ্রুভমেন্ট দেখছেন আপনি? দিতেও পারিনি বহু বছর। পারে না পারেন, যা আপনি ওই সিস্টেমে তো ছিল। আচ্ছা, ওই সিস্টেমে আপনি কি পেয়েছেন? নাথিং। আমি আপনাকে বলবো, আজকে এই যে হক ভাই আছে তার মাধ্যমে ওনার রাজনীতিবিদদের কাছে বলবো, আপনি বাংলাদেশের সবচেয়ে প্রথিতযশা একজন অ্যাঙ্কর, টেলিভিশন ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব। আপনি কঠিন কঠিন পলিটিক্যাল আলোচনা এখানে করেন, আর আমি বহু বড় বড় নামকরা পলিটিশিয়ানদের এখানে আসতে দেখি। অবশ্য তারা শুধু গলাবাজি করেন, কেউ লেখাপড়া করেন বলে আমার কাছে মনে হয় না। সেটা হলো, আপনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রয়োজন হলো একটা ন্যাশনাল গভর্নমেন্ট। আপনার এই ন্যাশনাল ডিসইউনিটিকে যদি আপনি দূর করতে না পারেন, আপনার দেশের মানুষকে যদি শিক্ষিত না করতে পারেন এবং যুগ উপযোগী শিক্ষায় শিক্ষিত করতে না পারেন এবং তার জন্য প্রকৃত ইনস্টিটিউশনগুলো যদি আপনি তৈরি করতে না পারেন, আপনার জন্য কোনো কিছুই আপনাকে শুভ ফল বহন করে আনবে। ধন্যবাদ মিস্টার আব্দুল হক। অ্যাকচুয়ালি যিনি ডক্টর মুজিবুর রহমান সাহেব আলোচনা করছেন, যে দ্বিমত করার তো কোনোই প্রশ্ন আসে না। আমি শুধু যোগ করব যে সবটার এই হতাশার মধ্যেও যে কথাটা আমরা সবসময় আলোচনা করেছি, যে দেখেন বাংলাদেশের মানুষ, জনগণ সব কিছুর পরেও কিন্তু সারা পৃথিবীতে তাক লাগানো একটা ঘটনা ঘটিয়েছে। আমি সেজন্য হতাশা ভুগি না, আমি আশাবাদী যে তরুণরা দেশে, তারা সবচেয়ে মানুষের প্রিয় জিনিস কি? প্রাণ। তো তারা এই বয়সে একটা এরকম জগদ্দল পাথরের মতো চেপে থাকা শক্তিকে উৎখাত করার জন্য তারা এগিয়ে এসে বুক পেতে দিয়েছে, মৃত্যুকে বরণ করেছে। কি জন্য? একটা পরিবর্তনের জন্য, একটা বেটার লাইফের জন্য, একটা কোয়ালিটি লাইফের জন্য, একটা মুক্ত জায়গার জন্য, যেখানে তারা উন্মুক্তভাবে বেটার জীবনযাপন করতে পারবে,
ভালো লিভেবল কান্ট্রি হবে, জাস্টিস পাবে। সেই জিনিসটার ভাষা আমাদের রাজনীতিবিদরা আমার কাছে মনে হয় এখনও ঠিক সেভাবে অনুধাবন করেন নাই। আপনি বলেছেন যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট, অবভিয়াসলি স্বাধীনতার পরে যদি ন্যাশনাল গভর্নমেন্ট হতো ইতিহাস ভিন্ন রকম হতো, কোনো সন্দেহ নাই। এবং আজকেও কিন্তু ডেফিনেটলি একটা অপরচুনিটি আসছে একটা ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করার। এবং সেখানে সকল জাতির সমস্ত যে ইনস্টিটিউটগুলো আছে, সেনাবাহিনী থেকে আরম্ভ করে, পুলিশ থেকে আরম্ভ করে, প্রশাসন থেকে আরম্ভ করে, তারা যদি জাতি গঠন করতে চায়, নেশন বিল্ড করতে চায়, তাহলে আমি বলবো লি কুয়ান সাহেবের, সিঙ্গাপুরের বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক, তিনি বলছিলেন যে রাজনীতি দুর্নীতিকে লালন করে, কারণ তারা দুর্নীতি শেষ করতে চায় না, তাহলে তার ভবিষ্যৎ। অতএব উনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েই কিন্তু সিঙ্গাপুরকে করতে পেরেছিলেন। একটা মাছের একটা পোর্ট ছিল না, হ্যাঁ, ফিশারম্যান ভিলেজ, এবং ওই ভাইসরয়রা গিয়ে সেখানে মজা ফুর্তি করতো, এরকম ছিল সিঙ্গাপুরের ওই ইতিহাস। সেই জায়গায় আজকে বিশ্বের মোস্ট মডার্ন একটা স্টেট, সিটি স্টেট করেছেন। তার মানে এটা সম্ভব। এবং জাতীয়তাবাদী চীনা এরা আপনার যে জেনারেল চিয়াং কাইশেক তাইওয়ানে পালিয়ে গিয়ে, তাইওয়ানকে কিন্তু একটা বিরান একটা মানে এগ্রারিয়ান এরিয়া ছিল, সেখানে তারা নিয়েছিল MIT-কে দিয়ে স্টাডি করেছে। তাইওয়ানের প্ল্যানিং মিনিস্টার আমাকে পাশাপাশি এই কথাটা বলছে যে আমরা সব কিছু পারবো না, তখন আমরা নিয়েছিলাম কি IT, প্লাস্টিক, আর হলো এই 2-3টা আইটেম নিয়ে তারা শুরু করেছে। আজকে তারা প্লাস্টিকে ওয়ার্ল্ড লিডার, IT-তেও ওয়ার্ল্ড লিডার। অর্থাৎ বাংলাদেশে অ্যাকচুয়ালি যেটা দরকার, নাম্বার 1 হচ্ছে যে আমরা কঠোর আইনের শাসন চাই এবং দুর্নীতির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা, যেটাকে নষ্ট করে ফেলা হয়েছে। আপনি দেখেন দুর্নীতিগ্রস্ত করে আপনি কি করেছেন, জাতির স্বপ্নকে মাদক আসক্ত করেছেন, মাদকে ভরে গেছে গোটা দেশ। বাহিনীগুলোকে তাদের মূল কাজ থেকে সরিয়ে কন্ট্রাক্টর, কর্পোরেট ইত্যাকার করে সেখানে কিন্তু মূল জায়গা থেকে তারা সরে গিয়েছে। আমলাতন্ত্রকে কিন্তু আপনি সেখানে সবাইকে কিন্তু আপনি পলিটিসাইজ করেছেন, করে তাদের মধ্যে এমন একটা প্রত্যাশা তৈরি করেছেন যে অর্ডিনারি পিপল হচ্ছে পাবলিক, আম জনতা, আমরা হলাম আমরা জাতি। একটা মুক্তিযুদ্ধ করা দেশে যেখানে মানুষ রক্ত দিয়েছে, সেখানে এরকম একটা বিভেদ তৈরি করেছেন। একজন সচিবের জন্য 5000 স্কোয়ার ফিটের আপনি লেভিশ ফ্ল্যাট তৈরি করেছেন, টু গিভ হিম এ ফিলিং দ্যাট ইউ আর এ রুলার, তুমি শাসক না, তুমি রুলার। এইসব বিষয় ধ্বংস করার জন্য ভেঙে দেওয়া দরকার ছিল, সেজন্য দরকার ছিল বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার তো আমরা পাইনি, বিপ্লব ঘটেছে একটা, ক্ষমতা থেকে পালিয়ে যেতে হয়েছে আমার অপশাসক কিংবা আমাদের ফেসিবাদী সরকারকে। কিন্তু এই পরিবর্তনগুলো তো বিপ্লবী পরিবর্তন দরকার ছিল। 1 বছর হয়ে গেল, আমরা কিন্তু এখানে কাউকে বিচার করে পানিশমেন্ট দিতে পারি নাই। জাপানিরা কদিন আগে বলে গেল তোমাদের জন্য কিন্তু স্টেবিলিটির জন্য একটা নর্মাল ইলেকশন দরকার, নর্মাল কোট আন কোট। তো আমি জিজ্ঞেস করলাম একজন ফরেন মিনিস্ট্রি ডাইরেক্টর, আমি যে নর্মালের মানে কি, বলে যে যাতে ইলেকশন নিয়ে কেউ কোনো কথা বলতে না পারে, কেউ যেন বলতে না পারে যে আমরা পালিয়েছিলাম, আসতে পারি নাই, ইত্যাকার ইত্যাকার। তার মানে বুঝতে পারছেন যে আমাদের যারা ভলিস্টার তারাও চাচ্ছে যে স্টেবিলিটির জন্য, বিনিয়োগের জন্য। অতএব বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা নতুন পলিটিক্সটাকে, রাজনীতিটাকে কীভাবে স্থাপন করতে পারবো। সেখানে যদি খুবই ভালো হয় ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করার মতো অবস্থা দাঁড়ায়, কিংবা এই যে ট্রেডিশনাল রাজনীতি কিংবা ইলেকশনের ভোটের বাক্স ভর্তি করে, আমি তীব্রভাবে বিশ্বাস করি এর দ্বারা কোনো উপকার হবে না, কোনো পরিবর্তনও হবে না। অতএব রাজনীতিতে পরিবর্তন আনতে হবে এবং সেখান থেকে শুরু করে অ্যাকাউন্টেবিলিটি, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, শিক্ষা, পরিবহন, আবাসন। জাপানের মতো দেশে সরকার উত্তরা পূর্বাঞ্চল কিংবা গুলশানের মতো এরিয়া বানায় না, আবাসিক এলাকা বানায় না। কি করে? লো কস্ট হাউজিং দিয়ে যারা চাকরি করে, কম রোজগার করে তাদের ভাড়া দেয়, বেতনের 10% পয়সা নেয় ভাড়া হিসেবে, কিন্তু কাউকে প্লট দেওয়া হয় না। আমি মনে করি বাংলাদেশকে অনেক পরিবর্তন সাধন করতে হবে, সেগুলো হয়তো অনেকটাই বৈপ্লবিক, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে অসম্ভব। সেটাও বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে হবে। এবং এটা একটা অপূর্ব সুযোগ, 71 সালে গিয়েছে, 90-তে আমরা হারিয়েছি, এবার একটা সুযোগ আসছে যখন কিনা জনগণের পরিবর্তনের জন্য কিন্তু এই ডেমনস্ট্রেশন 24 অগস্টে করেছে ছাত্র জনতা সকলে মিলে কিন্তু এটা করেছে। দেয়ারফর
আমি আশাবাদী যে আমাদের তরুণরা, কেবল কয়েকজন তরুণ এখানে যারা এটা নিয়ে লড়াই করছে, ক্ষমতায় আছে, আমি তাদেরকে মনে করি না যে তারা একমাত্র প্রতিনিধি। সারা দেশে যে লক্ষ লক্ষ তরুণরা আছে তাদের কাছে আমি বলতে চাই, এবং তারাই সত্যিকার পারবে, আমি বিশ্বাস করি এটা হবে। এবং আগামীতে কোনো সরকার এখানে কিন্তু বেশি দিন টিকতে পারবে না যদি তারা জনগণের প্রত্যাশাকে পূরণ করতে না পারে। এবং তাদের কিন্তু ওই কুরিয়ার মতো ওই লোকেরা বেরিয়ে আসবে ঘর থেকে, তাদেরকে পালিয়ে যেতে হবে। জি, আপনি বলতে চাইছিলেন আমাদের হাতে খুব বেশি সময় নেই, জাস্ট 2-3 মিনিট সময় আছে। ঠিক আছে, আমি শুধু সামান্য একটু রিয়াকশন দেবো আপনাকে। একটা জাতি বা একটা মানুষের জীবনে সুযোগ বহুবার আসে না। জিল্লুরের জীবনেও হয়তো একটা সুযোগ আসছিল অ্যাঙ্কার হওয়ার, কেউ মোটিভেট করছিল এবং সে ভালো করেছে। আপনি ব্যবসায়ী হওয়ার একটা সুযোগ পেয়েছেন, এখন আপনি চেঞ্জ করতে চান, সহজে পারবেন না। মানুষ একটা জাতির জীবনেও এরকম সুযোগ আসে। আমাদের জীবনে যখন সুযোগ আসলো, আমরা 200 বছর গোলামের পর সুযোগ আসলো, আমরা তখন কিন্তু বাংলাকেও এক রাখতে পারিনি। এখন কিন্তু পশ্চিমবাংলার লোকরা আবার আক্ষেপ করতেছে যে বাংলা বললেই ওদের ধরে নিয়ে বাংলাদেশি বানাই দেয়। ঠিক আছে, আচ্ছা, আমরা 72-তে আমাদের যে আশা ছিল দেশ স্বাধীন করলাম, সেই স্বাধীন দেশের মানুষকে আমরা ইউনাইট করতে পারিনি। এই ডিভিশন থেকে আজকের যে বিএনপি, সেটা মৌলানা ভাসানীর শিষ্যদের দ্বারা তৈরি, জিয়াউর রহমানের নেতৃত্বে। হক ভাই, ইউ উইল বিয়ার মি আউট। আমরা আর একটা সুযোগ পেয়েছি, যেটা আপনি বললেন, এই যে জুলাই বিপ্লব যেটাকে আপনি বলছেন, এই জুলাই বিপ্লবকে যদি আমরা মিসইন্টারপ্রেট করি, মিসগাইড করি, যেটা আমি প্রতিদিন টেলিভিশনে, প্রতিদিন পত্রিকায় দেখি, যে আমরা আবার সেই 47-এর মতন, আবার সেই 72-র মতন সেই একই কাজের মধ্যে আছেন। আপনি, আমার কাছে সবচাইতে দুঃখজনক লাগে, আপনি বলেন যে এত বড় একটা বিপ্লব ঘটলো, সে বিপ্লব হলো শেখ হাসিনার মতো 15 বছরের সরকারকে, এখন তো 1 বছর হয়ে গেছে, তাহলে পার্মানেন্টলি বিদায় করছে। কি দিয়ে? রক্ত দিয়ে। তার হাতে তো অস্ত্র ছিল না, রক্ত দিয়ে বিদায় করছে। সেই জুলাই বিপ্লবের খসড়া তৈরি করতে আপনাদের 1 বছর লাগে, এবং আপনারা তৈরি করতে পারেন না, আপনারা স্বীকার করতেও পারেন না, কারণ আপনাদের ইতিমধ্যে আপনাদের ভিতরে লোভ জেগে উঠেছে। আর দেশ গঠনের জন্য আপনাদের কারো যে কত বড় কথাই বলুক, দেশ গঠন নিয়ে কেউ চিন্তা করতেছে না, ইতিহাস থেকে কেউ শিক্ষা নিচ্ছে না। আমি আপনার মাধ্যমে এবং জিল্লুরের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, প্লিজ জুলাইয়ের এই যারা এর সাথে জুলাই ঘোষণাকে একটা ঘোষণা হিসেবে করে দিয়ে সেটি আমাদের দেশের মানে আপাত সংবিধান হিসেবে গ্রহণ করে, পুরনো সংবিধান বাতিল করে নতুন করে সবাই মিলে একটা গভর্নমেন্ট করেন না। করেন না। আপনাদের ইলেকশন ইজ নট এ প্যানাসিয়া। আপনাকে বলি, ইলেকশন কোনো সকল রোগের মহা ঔষধ নয়, পৃথিবীর কোথাও এটা প্রমাণিত না। আমেরিকার ইলেকশন মানে হলো প্লুটোক্রেসি, ওদের নীতির কোনো পরিবর্তন হয় না, ওই যুদ্ধ বাজরাই যুদ্ধ করে যায়, খালি লোকের পরিবর্তন হয়, ইলেকশন হলে এইটা দেয়। আর ইলেকশন ছাড়া দেশ যে মানুষকে উপকার করতে পারে, উন্নতি করতে পারে, উন্নয়ন করতে পারে, তার উল্টো পক্ষে দাঁড়াইতে হলো চায়না, যেখানে ইলেকশন নিয়ে এই ধরনের কথাবার্তা হয় না। এরকম আলোচনা হয় না, কিন্তু তারা কি করেছে? মানুষকে সাহায্য করেছে, দেশকে সাহায্য করেছে। আর তাদের যে ডেমোক্রেসি, সেটাকে বলা হয় যেটা রুট লেভেলের ডেমোক্রেসি, লোকাল ডেমোক্রেসির থেকে তাদের একদম শুরু হয়। তো যাই হোক, আমি সেই জন্য এই তথাকথিত ইলেকশন দিয়ে আপনারা যদি উদ্ধার করতে চান, বা তথাকথিত ওই যে প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম আমি, ওইখানে যা শেষ করতে চাই, আপনারা নেগোসিয়েশনে না গেলেও আপনাদের যা হইতো, এখন গেছেন তাও তাই হবে, কারণ আপনি রিসিভিং এন্ড। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল হক এবং ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ট্যারিফ নেগোসিয়েশন হচ্ছে এবং আগস্টের প্রথম দিন হয়তো এর ফলাফলটা বোঝা যাবে। কিন্তু এই আলোচনা করতে গিয়ে আমার এক অতিথি ব্যাখ্যা করছিলেন যে পৃথিবী একসময় একটা জিও ইকোনমিক্সের উপরে ভিত্তি করে
চলতো, এখন সেখান থেকে সরে এসে জিও পলিটিক্যাল অর্ডারে আসলে চলছে এবং সেটাই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের, সেটা হচ্ছে চায়নাকে কন্টেন করা আপনি পছন্দ করেন আর না করেন, এবং যে কারণে যে নেগোসিয়েশন হচ্ছে সেটাও আমার অতিথি বলছিলেন যে এটা আসলে তিনি মনে করেন কমবে 19 থেকে 25, কিন্তু তাতে বাংলাদেশের কিছু লাভ ক্ষতি হবে না, কারণ অন্যান্যরা যারা বাংলাদেশের কম্পিটিটর তাদেরও মোটামুটি একই রেঞ্জের মধ্যে তারা থাকছে। এবং এটা বাংলাদেশের এই কোনো সক্ষমতার বিষয় নয়, নেগোসিয়েশন ক্যাপাসিটির কোনো বিষয় নেই যেটা দিয়ে তারা অর্জন করবেন। এটা আসলে আমেরিকা শেষ পর্যন্ত যা অফার করবে সেটাই বাংলাদেশকে মানতে হবে, এই হচ্ছে ওনার কথা। কিন্তু এই আলোচনা করতে গিয়ে অনেকগুলো প্রসঙ্গ ওনারা তুলেছেন আমার দুই অতিথি দু প্রান্ত থেকে, যে মূল যে সংকট বাংলাদেশে, সেই সংকটটা হচ্ছে পিপল পাওয়ার ছাড়া কোনো দেশ এগোয় না। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণভাবে সিটিজেনরা সেটা আসলে অনেক সময় বুঝতে ব্যর্থ। এবং যেই জায়গায় ওনারা মনে করেন, বলছিলেন যে একটা জাতির বা একটা মানুষের জীবনে আসলে সুযোগ বারবার আসে না। বাংলাদেশের জীবনে, বাংলাদেশিদের জীবনে 1971 একটা সুযোগ এসছে, এরপরও ছোটোখাটো সুযোগ এসছে, 24-এ একটা সুযোগ এসছে, কিন্তু সব সুযোগই আমরা হারাতে বসছি। সেই কারণেই ওনারা মনে করেন যে অনেকগুলো কাজ করা দরকার। আমাদের জনশক্তির উন্নয়ন দরকার, মানব সম্পদের উন্নয়ন দরকার, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা দরকার, আমাদের কঠোর আইনের শাসন দরকার, এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দেওয়া দরকার, যে জায়গায় আমাদের কোনো মনোযোগ আসলে নেই। এবং ফলাফল যেটা ওনারা এখন পর্যন্ত খানিকটা হতাশা ব্যক্ত করেছেন, যে কোনো আশা আসলে দেখছেন না, শুধু 0+0+0, 3-0 বলে প্রফেসর ইউনূসের শূন্যকে ধার করা হবে 3-0-কে, আমরা হয়তো একটু বাড়িয়ে কমিয়েও বলতে পারি। ফলাফলটা এখন পর্যন্ত 0, কিন্তু এই আমূল পরিবর্তন আনার জন্য যেটা দরকার, আমাদের নেতৃত্বের মনস্তত্ত্বটা আমূল সংস্কার দরকার, এবং সেই সঙ্গে অবশ্যই নাগরিকদের মনস্তত্ত্ব বড় সংস্কার দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।